হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের এতদিন বিগত তোমাদের 12খানা যে ক্লাসগুলো দিয়েছি, প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে বেছে বেছে কোশ্চেনগুলো করেছিলাম, ক্লাসগুলো আলোচনা করেছিলাম। মোট 12খানা ক্লাস মানে তোমার সেখানে 50খানা করে কোশ্চেন ছিল। 12×5 = 60, মানে 600খানা কোশ্চেন কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আজ থেকে আমরা যেটা শুরু করব, এসএসসি এমটেস 2021-এর প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব, যেটার এক্সাম হয়েছিল 2022-এ এক্সাম হয়েছিল। তো সেই কোশ্চেনগুলো আমরা আগে আলোচনা করিনি, মানে আগে কিছু কিছু 6খানা ক্লাস করিয়েছিলাম, বিভিন্ন শিফট থেকে বেছে বেছে করিয়েছিলাম। তো আজ থেকে আমরা একের পর এক ধার থেকে প্রত্যেকটা শিফট আলোচনা করব। আমরা 19-এ আলোচনা করেছি, 20 করেছি, 21টা শুধু বাদ ছিল, 22ও করে দিয়েছি, 23ও করে দিয়েছি। ঠিক আছে, 4টা সাল পুরো একদম কমপ্লিট করা রয়েছে, শুধুমাত্র 21টা কমপ্লিট করা নেই। তো সেটাই আমরা কমপ্লিট করব। আজ থেকে শুরু করছি আমাদের ফার্স্ট ক্লাস, 2021-এর ফার্স্ট ক্লাস। 50খানা কোশ্চেন থাকবে, দুটো করে শিফট, প্রত্যেক দিন দুটো করে শিফট করব। মোট 50খানা করে কোশ্চেন, 25 এটা যেটা এক্সাম হয়েছিল দেখো, 5/7/2022-এ এক্সাম হয়েছিল, সকাল 9টা থেকে 10:30। এক্সাম টাইমটাও দেখতে পাচ্ছ। তো এটা আমরা প্রথম কোশ্চেন দেখি কী রয়েছে। দেখো, প্রথম কোশ্চেন, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 2023 সালে পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজক? 2023-এর হকি বিশ্বকাপ আয়োজন করেছিল কোন রাজ্য? তো সেটা হচ্ছে ওড়িশা রাজ্য করেছিল। তো এখান থেকে দেখে নাও, FIH এর সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের লুসানে রয়েছে। আর এটি প্যারিসে 1924 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, FIH। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, নিচের ব্যক্তিত্বদের মধ্যে কে স্নেহময় মনিকা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া দ্বারা পরিচিত 2022 সালের ফেব্রুয়ারিতে মারা গেছেন? নাইটিঙ্গেল নামে পরিচিত, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কে? অবশ্যই হয়ে যাবে লতা মঙ্গেশকর, তাই তো? এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, শিবকুমার শর্মা কোন যন্ত্রের সাথে যুক্ত? শিবকুমার শর্মা কোন যন্ত্রের সাথে যুক্ত? না, তিনি একজন সন্তুর বাদক, সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ভারতের কোন রাজ্যে কোণার্ক নৃত্য উৎসব পালিত হয়? কোণার্ক নৃত্য উৎসব এটা কোথায় পালিত হয়? এটা হয়ে থাকে ওড়িশাতে। তারপরে দেখো 5 নম্বর, নিচের কোন রাজ্যের রাজ্য আইনসভা দুটি কক্ষ রয়েছে? রাজ্য আইনসভায় দুটি কক্ষ রয়েছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটি কক্ষ রয়েছে। তো সেটা হচ্ছে মহারাষ্ট্র অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। এরপরে দেখো, নিচের কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী? ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী সেটা হচ্ছে লুনি নদী। তারপরে কোন দেশ 2018 FIH পুরুষ হকি বিশ্বকাপ জিতেছে? 2018 FIH পুরুষ হকি বিশ্বকাপ জিতেছে বেলজিয়াম জিতেছে। তারপরে দেখো, মোদি সরকার সাম্প্রদায়িকতার নতুন ঢেউ, এই যে বইটি, এই বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছেন সীতারাম ইয়েচুরি বইটির লেখক। তারপরে দেখো 9 নম্বরে, আইহোল ড্যাশের রাজধানী ছিল? কার রাজধানী ছিল আইহোল? চালুক্যের রাজধানী ছিল আইহোল। তারপরে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সত্য বিলোপ নীতি প্রণয়ন করেছিলেন? কে? লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রণয়ন করেছিলেন। তারপরে ট্যাঙ্কেশ্বর হাজারিকা বোরবায়ান ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের অবদানের জন্য 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? ট্যাঙ্কেশ্বর হাজারিকা বোরবায়ান ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের অবদানের জন্য 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? সাত্রিয়া নৃত্যের জন্য। এরপরে 12 নম্বর কোশ্চেন, ভারত সরকারের কোন বিভাগ 2022 সালের এপ্রিলে ওয়ান হেলথ পাইলট প্রকল্প চালু করেছেন? ওয়ান হেলথ এই যে প্রকল্পটি চালু করেছেন পশুপালন ও দুগ্ধজাত বিভাগ এই প্রকল্পটি চালু করেছেন। নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ? কৃত্রিম বাস্তুতন্ত্র, বাগান, বন, লেক, পুকুর। তো এদের মধ্যে কৃত্রিম যেটা হচ্ছে বাগানটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়, বাকিগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। তারপরে নিচের কোন পদার্থটি জলে অদ্রবণীয় কোনটা? তো সেটা হচ্ছে এই যে চকের গুঁড়ো, যেটা কিন্তু জলে অদ্রবণীয়। বাকি লবণ, চিনি, দুধ এগুলো কিন্তু জলে মিশে যায়। তারপরে 15 নম্বর কোশ্চেন, 2022 সালের মার্চ পর্যন্ত ভারতীয় সংবিধানে
ভারতীয় নাগরিকদের কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? তো এখনও পর্যন্ত ভারতের মোট মৌলিক কর্তব্য কতগুলো? বারবার আমি আলোচনা করেছি তোমাদের জন্য। তো 11খানা মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে। তারপরে দেখো, ভারতের কোন বৌদ্ধ স্থানে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন সারনাথে। তারপরে লাহোর চুক্তি 1846 সালে ব্রিটিশ সাম্রাজ্য এবং ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। লাহোর চুক্তি ব্রিটিশ সাম্রাজ্য আর কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মহারাজা দুলীপ সিং এর মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল 1846 সালে। এরপরে 18 নম্বর কোশ্চেন, অন্তর্দয় আন্না যোজনা অর্থাৎ AAY ড্যাশের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার চালু করেছিল। এই AAY অর্থাৎ অন্তর্দয় আন্না যোজনা, যেটা হচ্ছে গরিব যারা দারিদ্রের মধ্যে রয়েছে, তো সেই দারিদ্রের বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু এটাই কিন্তু চালু করা হয়েছিল, অন্তর্দয় আন্না যোজনা। তারপরে 19 নম্বর দেখো, আদমশুমারি 2011 অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত প্রায় কত? 2011 আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে 940 জন মহিলা, প্রতি 1000 পুরুষে 940 জন মহিলা। তারপরে দেখো 20 নম্বর কোয়েশ্চেন, স্যাম একটি আগ্নেয় শিলার উদাহরণের কথা বলেছেন। তো নিচের কোনটি হতে পারে? তো আগ্নেয় শিলার উদাহরণ বলো। নিচে যে শিলাগুলো দেখতে পাচ্ছ, বেলে পাথর, ব্যাসল্ট, চুনাপাথর, মার্বেল, এদের মধ্যে আগ্নেয় শিলা যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাসল্ট। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। তারপরে দেখো, ভারতীয় অর্থনীতিতে আর্থিক বছর ড্যাশ থেকে চলে। আমাদের যে ভারতের আর্থিক বছরটা মানে কত তারিখ থেকে কত তারিখ বলো দেখি? এটা হয়ে থাকে এই যে 1 এপ্রিল থেকে শুরু হয় 31 মার্চ পর্যন্ত। 1 এপ্রিল থেকে 31 মার্চ। তারপরে দেখো 22 নম্বর, নিচের কোনটি ওড়িশি নৃত্যের উৎপত্তি স্থল? নিচের কোনটা? সেটা হচ্ছে ওড়িশা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 23 নম্বর, 2022 এপ্রিল পর্যন্ত ভারতের নিচের ট্রেনগুলির মধ্যে কোনটি দ্রুততম? ট্রায়াল রান অনুসারে সবথেকে দ্রুততম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। গিয়াসউদ্দিন বলবন দাস রাজবংশের শাসক ড্যাশ উপাধি গ্রহণ করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন কোন উপাধি গ্রহণ করেছিলেন? না হচ্ছে জিল ই ইলাহি বা আল্লাহর ছায়া উপাধি গ্রহণ করেছিলেন। তারপরে 25 নম্বর কোশ্চেন, এই শিফটের লাস্ট কোশ্চেন, বেকিং সোডার রাসায়নিক সূত্র। বেকিং সোডার রাসায়নিক সূত্র হচ্ছে NaHCO3। এরপরে আমরা শুরু করব দেখো কবে? 5/7/2022 যেটা হচ্ছে টাইম দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত যে এক্সামটা হয়েছিল সেই শিফটগুলো নিয়ে আলোচনা করব। এরও 25খানা কোশ্চেন রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে এতক্ষণ ক্লাসটা দেখলে 25খানা কোশ্চেন আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে, তো এখন লাইক করছো না কেন বলো? লাইকটা করছো না কেন ক্লাসটাকে? তো লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমাদের চ্যানেলে পাবে। আমরা যবে থেকে আমাদের চ্যানেল শুরু হয়েছিল, তো 2022-এর শেষের দিকেই চ্যানেলটা শুরু করেছিলাম। তো সেই সময় থেকে কিন্তু আমি প্রথম থেকেই তোমাদের এই MTS-এর প্রিভিয়াস ইয়ার এক ধার থেকে পুরো প্রত্যেকটা শিফট অনুযায়ী আমি কিন্তু ক্লাসগুলো করিয়েছি। প্রত্যেকটা শিফট অনুযায়ী। এগুলো কিন্তু আগে ইংলিশে কোশ্চেন হতো, এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হতো, বাংলা ল্যাঙ্গুয়েজে হতো না। এখন কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে হয়। আমি সেই সময় তোমাদের কিন্তু ইংলিশ থেকে বাংলায় ট্রান্সফার করে কোশ্চেনগুলো আলোচনা করেছি। বা এই যে 2021টা দেখছো, এটাও কিন্তু ইংলিশ কোশ্চেন, সেটাকে আমি বাংলায় ট্রান্সফার করে তোমাদের জন্য আলোচনা করছি। তো তোমাদের জন্য করছি, তো অবশ্যই তোমরা লাইকটা করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের জন্য PDF তো অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। আমাদের ক্লাসের PDF টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো চলো শুরু করি। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি আদর্শ উপায় যার মাধ্যমে ভারতের নির্বাচন পরিচালনা করা হয়? সেটা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, যেটা বর্তমানে তোমরা ভোট দিচ্ছ। লোকসভা যে ভোট, তো কারো ভোট হয়ে গেছে, তো কারো ভোট চলছে। তো সেই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটার মাধ্যমেই কিন্তু ভারতের এখন নির্বাচন পরিচালনা করা হয়। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, 2011 সালে আদমশুমারি অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে জনবহুল মেট্রোপলিটন শহর হচ্ছে মুম্বাই। তারপরে দেখো 3 নম্বর, নিচের কোন উৎসবটি রাজস্থানের সাথে যুক্ত?
রাজস্থানের সাথে যুক্ত উৎসব হচ্ছে সেটা হচ্ছে এই যে বুন্দি উৎসব, যেটা কিন্তু রাজস্থানের একটি বিখ্যাত উৎসব। তারপরে নিম্নলিখিত ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে কে অস্কার 2009-এ স্লামডগ মিলিয়নেয়ার তার রচনার জন্য সেরা মৌলিক গান পুরস্কার পেয়েছেন? সেরা মৌলিক গান পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন এ আর রহমান। তারপরে 5 নম্বর, ড্যাশ হলো ভারতের আন্তর্জাতিক বিমানবাহক এবং বিদেশি ট্রাফিক পরিচালনা করে, যার মধ্যে কার্গো এবং যাত্রী পরিষেবা উভয়ই অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া ভারতের আন্তর্জাতিক বিমানবাহক এবং বিদেশি ট্রাফিক পরিচালনা করে। তারপরে দেখো 6 নম্বর, ভারতের নতুন কর ব্যবস্থা অনুসারে 2022-23 আর্থিক বছরের জন্য আয়করের ছাড়ের সীমা কত? আয়করের ছাড়ের সীমা হচ্ছে কত? না হচ্ছে 2,50,000 টাকা, 2,50,000 টাকা পর্যন্ত। নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের ফেব্রুয়ারিতে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হন? JNU জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হন, তিনি হচ্ছেন সন্তিশ্রী ধুলিপুরি পণ্ডিত। সন্তিশ্রী ধুলিপুরি পণ্ডিত। তারপরে দেখো 8 নম্বরে, নমিতা রূপান্তরিত শিলার একটি উদাহরণ সম্পর্কে, আগের শিফটে দেখেছো আগ্নেয় শিলা থেকে এসেছিলো, এখানে রূপান্তরিত শিলার কথা বলা রয়েছে। উদাহরণ সম্পর্কে কথা বলেছেন, নিচের কোনটি হতে পারে রূপান্তরিত শিলা? বলো, নিচের মধ্যে কোনটা? এই যে মার্বেল কিন্তু একটা রূপান্তরিত শিলা। তারপরে দেখো 9 নম্বর, নিচের মধ্যে কে তুগলক রাজবংশের শাসক ছিলেন না? তুগলক রাজবংশের, দেখো মোহাম্মদ বিন তুগলক নাম শুনেছো, গিয়াসউদ্দিন তুগলক নাম শুনেছো, ফিরোজ শাহ তুগলক এরও নাম শুনেছো, কিন্তু এই যে রুকুনুদ্দিন তুগলক, এটা কিন্তু তোমরা বেশিরভাগ এই নামটা কিন্তু শুনোনি, তো সেটাই অ্যান্সার করে দিয়ে আসবে, সেটাই সঠিক হয়ে যাবে। ঠিক আছে। তারপরে দেখো 10 নম্বর, আয়নিক যৌগ NaCl, NaCl এর রাসায়নিক নাম কি? NaCl এর রাসায়নিক নাম বলেছে, তো রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম, Na মানে সোডিয়াম আর Cl মানে ক্লোরিন, ক্লোরিনের ক্লোরাইড হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। তো এটাকে আমরা কি বলি? আমাদের যে খাদ্য লবণ, আমরা যে লবণটা খাই সেটাই NaCl তার সংকেত। তো অনেক সময় আসে যে আমাদের খাদ্য লবণের সংকেত কী, তো NaCl। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, ড্যাশ জীবন্ত প্রাণীর ক্ষেত্র এবং পরিবেশের সাথে তাদের মিথস্ক্রিয়া নির্দেশ করে? ড্যাশ জীবন্ত প্রাণীর ক্ষেত্র এবং পরিবেশের সাথে তাদের মিথস্ক্রিয়া নির্দেশ করে? জীবমণ্ডল। তারপরে 12 নম্বর দেখো, বৌদ্ধ স্থাপত্যে স্তূপের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভক্তদের পথচারী পথ কী ছিল? বৌদ্ধ স্থাপত্যে স্তূপের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভক্তদের পথচারী পথ কী ছিল? মেধি ছিল, মেধি। 1947 সালের নিচের কোন আইনটি ভারতীয় শ্রম আইনকে ট্রেড ইউনিয়ন এবং সেই সাথে স্বতন্ত্র শ্রমিকদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে? ট্রেড ইউনিয়ন এবং সেই সাথে স্বতন্ত্র শ্রমিকদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে শিল্প বিরোধ আইন। কোন দল UEFA ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ 2020 জিতেছে? কোন দল জিতেছিল? এটা জিতেছিল ইটালি। তারপরে দেখো 15 নম্বর, সাভি কোয়াশিয়করে ভুগছেন। সাভি কোয়াশিয়কর একটা রোগ, তো সেই রোগে ভুগছেন, তো নিচের কোন ঘাটতির কারণে এটি ঘটে আমাদের শরীরে? এটা হচ্ছে ছোটো শিশুদের ক্ষেত্রে দেখা যায় এই কোয়াশিয়কর রোগটি, ঠিক আছে, যেটা প্রোটিনের অভাব, প্রোটিনের ঘাটতি। 1 থেকে 4 বছর শিশুদের ক্ষেত্রে কিন্তু এই রোগটি দেখা যায় প্রোটিনের অভাবে। তারপরে দেখো 16 নম্বর, নিম্নলিখিত মৌর্য শাসকদের মধ্যে কে 2061 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিল? 2061 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিল কে? অশোক করেছিল। তারপরে দেখো, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক 2022 সালে মার্চ মাসে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্পের অধীনে ড্যাশ চালু করেছিল? প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্পের অধীনে কী চালু করেছিল? দান এ পেনশন উদ্যোগ চালু করেছিল। তারপরে আদিবাসী নৃত্যশৈলী গুসাদি একটি আদিবাসী নৃত্যশৈলী, এই নৃত্যটিকে বাঁচিয়ে রাখার জন্য নিচের মধ্যে কাকে 2021 সালে পদ্মশ্রী দেওয়া হয়েছিল? কাকে? কনক রাজুকে দেওয়া হয়েছিল এই গুসাদি নৃত্যটিকে বাঁচিয়ে রাখার জন্য। তারপরে দেখো 19 নম্বর, ভারত ড্যাশে মায়ানমারের সাথে সীমাবদ্ধ।
আমাদের ভারতের কোন দিকে মায়ানমার রয়েছে বলো? আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে কোন দিকে? পূর্ব দিকে। আর আমাদের এই দিকেই কিন্তু মায়ানমার রয়েছে, তো সেটা হচ্ছে পূর্ব দিক হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার, তাই তো? তারপরে দেখো 20 নম্বর, এফআইডিইর 44তম দাবা অলিম্পিয়াড 2022, এই 2022-এর গ্রীষ্মে ভারতের ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল। এই এফআইডিই এর 44তম দাবা অলিম্পিয়াড 2022, যেটা 2022-এই হয়েছিল ভারতের, কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা? চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল, চেন্নাই। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ভারতীয় লেখকদের মধ্যে কে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সময় বিখ্যাত উপন্যাস গোরা লিখেছিলেন? এই গোরা উপন্যাসটি কার লেখা? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে একটি নাটকে নরেশ বলেছেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা পাবো। তো এটাও আমি তোমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। নিম্নলিখিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে এই স্লোগানটি বলেছিলেন? স্বরাজ আমার ধর্মগত অধিকার, আমি তা অর্জন করব বা আমি তা পাবো। তো এটা লোকমান্য বাল গঙ্গাধর তিলক, তাই তো? বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। তারপরে 23 নম্বর, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ আইনের সমান সুরক্ষা এবং আইনের সমান সমতা প্রদান করে? সমান সুরক্ষা এবং সমান সমতা প্রদান করে অনুচ্ছেদ নম্বর 14 নম্বর অনুচ্ছেদ। তারপরে দেখো 24, নিচের কোনটি ভারতের পূর্ব উপকূলের বা এর অংশের আঞ্চলিক নাম নয়? পূর্ব উপকূলের আঞ্চলিক নাম নয়, ভারতের পূর্ব উপকূলের আঞ্চলিক নাম নয়, সেটা হচ্ছে এই যে মালাবার উপকূল। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, অর্থাৎ 50 নম্বর কোশ্চেন, তাই তো? 50 নম্বর কোশ্চেন, রীতা গিদ্দা নৃত্য পরিবেশন করে, তো এই নৃত্যশৈলী কোন রাজ্যের অন্তর্গত? গিদ্দা নৃত্য, যেটা হচ্ছে পাঞ্জাবের খুবই বিখ্যাত নৃত্য গিদ্দা নৃত্য। তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার দেখতেই পাচ্ছ 2021-এর কোশ্চেন আলোচনা করছি, এইভাবেই কিন্তু একের পর এক শিফট ওয়াইজ ক্লাসগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। তো যদি আজকে ক্লাসটা ভালো লাগে থাকে তো অবশ্যই দেরি না করে ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, তো সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে যুক্ত হয়ে গেলে আমাদের ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে।